হ্যাঁ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সোহরাব হোসেন। আমাদের আজকের ক্লাসটি হলো ক্লাস 9 and 10। আজকের আলোচনার বিষয় হলো পয়েমস, কবিতা। আমি যখন কথা বলবো, কথা বলা শেষে যখন আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর পর্বে যাব যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, তখন তোমরা তখন কথা বলবে, এর আগে কথা বলবে না। পয়েমস হলো, কবিতা হলো এক ধরনের সাহিত্যিক রচনা যা ছন্দ, কাব্যভাষা, অলংকার এবং অনুভূতির গভীর প্রকাশের মাধ্যমে লেখা হয়। আমি 4টা শব্দ ইউজ করেছি, দেখো। আমি একটু ইয়ে করে দিচ্ছি। পয়েমস বা কবিতা হলো এক ধরনের সাহিত্যিক রচনা। তাহলে কবিতাও কিন্তু এক ধরনের রচনা, তবে এটা সাহিত্যিক রচনা। কবিতার মধ্যে ছন্দ থাকবে, কাব্যভাষা থাকবে, অলংকার থাকবে, আর অনুভূতির গভীর প্রকাশ থাকবে। কবিতা সাধারণত সংক্ষিপ্ত হয়, তবে তার মধ্যে গভীর ভাব, সৌন্দর্য, অনুভূতি, কল্পনা এবং বার্তা প্রকাশিত হয়। কবিতা সংক্ষিপ্ত হয়। এখন কবিতাটা কি? পয়েম শব্দটি এসেছে গ্রিক শব্দ পয়মা থেকে, যার অর্থ এ থিং মেড, একটি তৈরি জিনিস। এই থিং মেড অর্থ একটি তৈরি জিনিস। তাহলে পয়েম শব্দটি এসেছে পয়মা থেকে, গ্রিক শব্দ, যেটা একটা গ্রিক শব্দ। তোমরা জানবে যে আমাদের বেশিরভাগ ইংরেজির বা বাংলার যে কোনো শব্দগুলো গ্রিক শব্দ থেকে আসে, বেশিরভাগই গ্রিক শব্দ থেকে আসে। এটা একটা তত্ত্ব দিলাম। এ থিং মেড, তাহলে কবিতার অর্থ হলো এ থিং মেড, একটি তৈরি জিনিস। একটি কবিতা হচ্ছে সেই তৈরি রচনা যেখানে শব্দগুলো ছন্দময় ভাবে সাজানো থাকে। তাহলে কবিতাতে ছন্দ থাকবে এবং এতে পাঠকের মনে স্পর্শ করার মতো অভিব্যক্তি, চিন্তা বা বার্তা প্রকাশ পায়। কবিতার বৈশিষ্ট্যগুলো দেখো। ছন্দ, ছন্দকে রিদম বলা হয়। কবিতায় নির্দিষ্ট শব্দ, ছন্দ ও তাল থাকে যা কবিতাকে গান বা সুরের মতো করে তোলে। অলংকার, ফিগার অফ স্পিচ। কবিতায় রূপক, রূপককে আমরা ইংরেজিতে মেটাফোর বলা হয়। উপমা, যেটা এটা হলো সিমিলি। আমরা এই শব্দগুলো জানি, কিন্তু অনেকে হয়তো বাংলা আমরা ওইভাবে জানি না। সিমিলি অর্থ উপমা, ইমেজেরি অর্থ প্রতিবিম্ব। আর সংক্ষিপ্ততা, অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করা কিন্তু কবিতার একটা কাজ। আর সৌন্দর্যবোধ, এথেস্টিক, শব্দ চয়ন যেটাকে বলি, আমাদের অনুভূতির প্রকাশটাকে আমরা ইংলিশে ইমোশন বলি। ওকে। উদাহরণ, ও মি ও লাইফ বাই ওয়াল্ট হোয়াইটম্যান। আমরা আজকে যে কবিতাটা নিয়ে আলাপ করব, এটা ওয়াল্ট হোয়াইটম্যানের কবিতা ও মি ও লাইফ। এটা তোমাদের নাইনেও, নবম শ্রেণীতেও আছে, দশম শ্রেণীতেও আছে। তোমাদের এই কবিতাটা হলো ইউনিট 1 লেসন 3, ও মি ও লাইফ, পয়েট ওয়াল্ট হোয়াইটম্যান। নবম দশম শ্রেণীতে আছে তোমাদের। মডেল কোশ্চেন 1 থেকে 10, অ্যাডভান্স। ওইখান থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে। নবম দশম শ্রেণী তোমরা অ্যাডভান্সের ওইটা ফলো করবে। ওকে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার কবিতাটা আমি একটু পড়ার চেষ্টা করছি, দেখো। ও মি ও লাইফ, ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকুরিং, of the endless trains of faithless of cities filled with the foolish। মিউট করে রাখছি, একটু মিউট করে কথা, রাখছি। হ্যাঁ, কথা কথা বলা যাবে না, প্লিজ। তোমরা ইয়ে করে রাখো। মিউট করে রাখছো। হ্যাঁ, মাইশা মুনতাসির কে ওইখান থেকে শোনা যাচ্ছে। কথা বলা যাবে না, তুমি ইয়ে করে রাখো। মাইশা মুনতাসির আইডি থেকে সাউন্ড আসে, সাউন্ড অফ করে দিতে হবে। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, আমি অলটা এম দিয়েছি, কিন্তু মিউট হচ্ছে না কেন? স্যার সবাই অটো আনমিউট মার, মিউট মার দেন। হ্যাঁ, আমি দিয়েছিলাম তো, অলটা এম দিয়েছিলাম। আচ্ছা, ওকে দিয়েছি।
ও myself, forever reapproaching myself, for who more foolish man and I, who more faithless. O eyes that vainly crave the light of the objects mean of the struggle ever renewed, of the poor results of all, of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest, with the rest me intertwined. The question, O me, so sad, recurring, what God aimed this, O me, O life. এই কবিতাটার আনসার হলো মানে মূল থিমটা, দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ বার্স। এই যে আমরা কবিতাটা পড়লাম, আমরা কিন্তু এতটা বুঝি নাই, ঠিক না? কেউ কি বুঝছো কবিতাটা পড়ার পর? কেউ কি বুঝছো বলো তো? নো স্যার। না নো। স্যার। এটাই সমস্যা, এটা নতুন একটা থিম। আচ্ছা, আমরা যেহেতু বাংলাটা একটু পড়ি দেখি। ও আমি, ও জীবন, হে আমি, হে জীবন, বারবার ফিরে আসা এই প্রশ্নগুলো, বিশ্বাসহীনতার অন্তহীন সারি, নির্বোধে ভরা নগর সমূহ, নিজেকে সব সময় দোষ দেওয়া, আমার চেয়ে বেশি নির্বোধ আর কে, বেশি অবিশ্বাসী কে, যে চোখ আলোচায় বিথাই তুচ্ছ বস্তুসমূহ, আবারও শুরু হওয়া সংগ্রাম, সবকিছুর হতাশাজনক ফলাফল, ক্লান্তিকর ও জঘন্য জনতার ভিড়, বাকিদের মতোই আমার ও পেলে আসা ফাঁকা ও নিরর্থক বছরগুলো, এই প্রশ্নটি বারবার ফিরে আসে বিষাদে ভরা। এইসবের মাঝে লাভ কি, হে আমি, হে জীবন? তুমি আছো, জীবন আছে, পরিচয়ও আছে, এই শক্তিশালী নাটক চলছে, আর তুমি এতে একটি পংক্তি যোগ করতে পারো। এবার কে কে বুঝছো? একটু বুঝছো না পুরাপুরি বুঝছো? স্যার একটু। একটু বুঝছো, ইয়েস, হ্যাঁ, কারণ আমরা বাংলাটা যেহেতু আমাদের ভাষা, মাতৃভাষা, আমরা একটু বুঝছি। গুড। এরপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখি আমরা কতটুকু বুঝতে পারি, শেষে আমরা বুঝবো কে কতটুকু বুঝছো। ইংলিশ থিমটা দেখো। দ্য থিম অফ ওয়ার্ল্ড হোয়াইট ম্যানস ও মি ও লাইফ ইজ দ্য সার্চ অফ ফর মিনিং অ্যান্ড পারপোজ ইন লাইফ, ইভেন এম ডিসিপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, দ্য poet reflects on his internal struggles and says of society, ultimately realizing that life is valuable because each person has a role to play in the powerful play of existence. বাংলাটা আমরা একটু দেখি বুঝি কিনা। ওয়াল্ট হোয়াইটম্যানের ও মি ও লাইফ কবিতার মূল ভাব হলো জীবনের দুঃখ কষ্ট ও হতাশার মাঝেও তার অন্তর্নিহিত অর্থ উদ্দেশ্য খোঁজা। একটু মনোযোগ দাও। এই কবিতার মূল ভাব হলো আমাদের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হতাশা থাকবে, তার মাঝেও তার অন্তর্নিহিত একটা উদ্দেশ্য এবং অর্থ থাকবে। কবি বলেন জীবন যত কঠিনই হোক না কেন আমরা বেঁচে আছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি। কারণ আমরা সবাই এই মোয়া জীবনের নাটকে একটি করে পংক্তি যোগ করতে পারি, মানে আমরা ধরো বেঁচে আছি, আমরা একটা কবিতা লিখতে পারি, বা আমরাও কিছু একটা অবদান রাখতে পারি পৃথিবীতে। মৃত্যুই তো জীবনের সত্য, এটাই আমাদের পরিচয় ও মূল্য। মানে কবি বলতেছেন যে নিজের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হতাশা থাকবে, এরপরও জীবনের একটা মানে খুঁজে বের করতে হবে, আর এই জীবন আমরা কিছু একটা করে যাব। এটাই হলো এই কবিতার মূল ভাব। এবার কে কে বুঝছো বলো? কথা বলো সবাই। তোমার সাইডে দিয়ে যে মিউটের অপশনটা আছে ওইটা টিপ দিয়ে কথা বলতে হবে। ওইটা লাল দাগ থাকলে কথা বলা যাবে না, আর ওইটাই এগুলো কথা বলা যাবে। জি স্যার বুঝছি। হ্যাঁ, ওইটা টিপ দিয়ে কথা বলতে হবে, সবাই কথা বলো। অথবা সেট অপশন আছে, সেট অপশনে গিয়ে তুমি লিখে দাও। হ্যাঁ, সবাই লিখে দাও। জুমুর, হ্যাঁ, আনসার পেয়েছি। এরপরে হ্যাঁ, মাকনুন পেয়েছি আনসার। এরপরে কথা বলতে না চাইলে লিখে দিবে। হ্যাঁ, উম্মে আইমান, জি স্যার, স্যার বুঝছি। অঙ্কন ঠিক আছে। এরপরে আর জানা, হ্যাঁ, সবাই নিজের নাম লিখবে, তাহলে আমি বুঝতে সহজ হয়। আচ্ছা, আমি বুঝছি, ঠিক আছে, আমি একটু রিভাইজ দিচ্ছি, 1 মিনিট আবার।
এই কবিতার মূল ভাব হলো আমাদের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হতাশা থাকবে, তার মাঝেও আমাদের জীবনের একটা অর্থ খুঁজে বের করতে হবে। জীবন একটা নাট্যমঞ্চ, আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা বেঁচে আছি, এটাই জীবনের একটা আশ্চর্য, আর এখানে আমাদেরকে কিছু অবদান রাখতে হবে। ক্লিয়ার? এবার ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন কবিতা যে আমরা পড়লাম, তোমাদের পরীক্ষা কিন্তু কবিতা আসবে না, তোমাদের পরীক্ষা আসবে কবিতা থেকে প্রশ্ন আসবে। কি আসবে? প্রশ্ন। আমরা তোমাদের অ্যাডভান্স বইতে যে প্রশ্নগুলো আছে সবগুলো এখানে দিয়ে দিয়েছি। তো তো প্রশ্নগুলো অ্যাডভান্স থেকে দিয়েছি, আনসারগুলো আমি দিয়েছি এখানে, আমি আনসারগুলো আবার বাংলা ব্যাখ্যা করেও দিয়েছি। আশা করছি যদি এই কবিতাটা তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের এই প্রশ্নের বাইরে আর আসার সম্ভাবনা নাই। ঠিক আছে? তাহলে আমরা একটু পড়ে নিই। এখানে 10 নাম্বার, তোমাদের 8টা প্রশ্ন আসবে, 5টা দিতে হবে, 10 নাম্বার। স্যার আরো অন্যরকম প্রশ্ন যদি আসে। আশা করছি আসবে না, কারণ আমরা প্রশ্ন এখানে কম দিইনি, অনেকগুলো দিয়েছি। তুমি আগে পড়ে দেখো, অনেকগুলো প্রশ্ন আছে, আমরা শেষ করছি। আর যখন তুমি প্রত্যেকটা প্রশ্নের মূল থিম জেনে যাবে, তখন কবিতা সম্পর্কে তোমার একটা পুরো আইডিয়া হয়ে যাবে। যেখান থেকে আসুক আশা করছি সমস্যা হবে না। জি স্যার। ওকে। আচ্ছা, প্রথম এই প্রশ্নটা দেখো। হোয়াট রিকোরিং কোশ্চেন্স ডাজ দ্য পোয়েম ওমি ওলাই মেনশন? আনসারটা হবে দ্য রিকোরিং কোশ্চেন ইন দ্য পোয়েম আর অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, দ্য সেলফ অর্থ and the value of existence in the world full of struggle, draft and disappointment. আচ্ছা, বাংলাটা একটু বললে আমরা বুঝতে সহজ হয়। এই কবিতা কবি বারবার এমন প্রশ্ন করেন। উনি কি করেন? উনি বলেন যে জীবনের মানে কি, এই কষ্টের জগতে বেঁচে থাকার অর্থ কি, আমি কেন বাঁচছি বা বেঁচে আছি, আমার কি কোনো গুরুত্ব আছে? এইসব প্রশ্নই কিন্তু কবি বারবার কবিতার মধ্যে তুলে ধরেন। কি বলেছেন উনি? What recurring question about does the poem Oh My Oh Life mention? The recurring questions in the poem about meaning of life, আমার জীবনের মানে কি, the self worth, আমি কেন বেঁচে আছি, and the value of existence in the world full of struggle, এই পৃথিবীতে অনেক স্ট্রাগল, রাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা, আমি কেন বেঁচে আছি, আমি কেন বেঁচে থাকবো, এই কথাগুলোই কিন্তু কবি বারবার তুলে ধরেছেন। এই নাম্বারে কারো সমস্যা আছে কিনা বলো, বুঝো না এরকম কেউ আছো? নো স্যার। নটার ওকে, থ্যাংক ইউ। বি নাম্বারে আসো। What does the poet mean by the endless strange of the faithless? আচ্ছা, আমি এই নাম্বারটা আবার একটু বুঝাচ্ছি, আমাদের একজন কমেন্ট করেছে, আবার একটু দেখছি। হোয়াট রিকিউরিং কোশ্চেন্স ডাজ দ্য পোয়েম ও মি ও লাইফ, তুমি বাংলাটা একটু দেখো। এই কবিতায় কবি বারবার এমন প্রশ্ন করেন, উনি বলেন জীবনের মানে কি, এই কষ্টের জগতে বেঁচে থাকার অর্থ কি, আমি কেন বেঁচে আছি, আমার কি কোনো গুরুত্ব আছে, এসব প্রশ্নই কবিতায় বারবার উঠে এসেছে। তাহলে কোন প্রশ্ন উঠে এসেছে? জীবনের মানে কি, বেঁচে থাকার অর্থ কি, আমি কেন বেঁচে আছি, আমার কি কোনো গুরুত্ব আছে, এগুলা বারবার উঠে এসেছে। এবার বুঝছো? আবার কে রে আঁকতেছে, আঁকাআঁকি শুরু করলো। অঙ্গন, এটা আবার কই যাব আমি, আঁকটা অফ করতে হলে অঙ্গন? স্যার জুমে গিয়ে ওখানে যে একটা পেন্সিল আইকন আছে ওখানে ক্লিক করে এরপরে ইরেজার বাটন, ম্যাজিক ইরেজার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো। একা কি করলে আমার আচ্ছা, ওকে। বি নাম্বার দেখো। হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই দ্য ইন্ডলেস স্ট্রেঞ্জ অফ দ্য ফেথলেস? আনসার, বাই দ্য ইন্ডলেস স্ট্রেঞ্জ অফ দ্য ফেথলেস, দ্য পয়েট রিফার্স, উল্লেখ করেছে, টু দ্য কাউন্টলেস পিপল ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাভ লস্ট ফেথ ইন দেমসেলফ। লস্ট ফেথ ইন দেমসেলফ মানে নিজের প্রতি নিজের যে আত্মবিশ্বাস ওইটা হারিয়ে ফেলেছে। আদার্স অর লাইফ ইটসেলফ, বাংলা ব্যাখ্যাটা দেখলে বুঝবে। দ্য এন্ডলেস স্ট্রেঞ্জ অফ দ্য ফেথলেস বলতে কবি বুঝাতে চেয়েছেন এই অসংখ্য মানুষদের যারা বিশ্বাস হারিয়েছে নিজের প্রতি, সমাজের প্রতি, কিংবা নিজের জীবনের প্রতি,
তাদের জীবন যেন একটানা চলতে থাকা নিরুৎসাহী মানুষের সারি। কথা বুঝছো? কি বলছে বলো বি নাম্বারটা? কেউ একজন বলো কি বলেছে। অসংখ্য মানুষদের কথা বলছে যারা বিশ্বাস হারিয়েছে নিজের প্রতি, সমাজের প্রতি এবং জীবনের প্রতি। তিনটা কথা বলেছে, নিজের প্রতি, সমাজের প্রতি, জীবনের প্রতি। তাদের জীবন যেন একটানা চলতে থাকা নিরুৎসাহী মানুষদের সারি। মানে আমরা হতাশ হয়ে গেছি, কিন্তু তা তবুও আমাদের জীবনের একটা মানে খুঁজে বের করতে হবে, আমাদের জীবনটাকে চলতে হবে। এটা নিয়ে কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে কিনা বলো। নালি লিখে দাও, ঠিক আছে? হ্যাঁ, নো স্যার, নো স্যার, হ্যাঁ। এরপরে সেটের মধ্যে লিখে দিতে হবে নো স্যার। ওকে, থ্যাংক ইউ। সি নাম্বার আসো। সি নাম্বারে দেখো, হু ডাজ দ্য poet call foolish in the poem ও মি ও লাইফ? The poet calls himself and perhaps offends others foolish, who question their existence and worth in the world full of challenge and imperfections. কবি নিজেকে এবং সম্ভবত সমাজের অন্যান্য মানুষকেও বোকা বলেছেন, কারণ তারা বারবার নিজের অস্তিত্ব, নিজের জীবনের অর্থ, গুরুত্ব নিয়ে সন্দেহ করে। এই সন্দেহই তাদের বোকামি বলে কবি মনে করেন। আচ্ছা, এটা কি বলেছে দেখো। ধরো আমি, তোমরা, আমাদেরকে কবি বোকা বলেছেন। কেন বলেছেন জানো? কারণ আমরা বারবার নিজেদের অস্তিত্ব, নিজেদের জীবনের অর্থ, গুরুত্ব এইসব নিয়ে আমরা সন্দেহ করি। এই জন্য কবি আমাদেরকে বোকা বলেছেন। এটা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা বলো। সি নাম্বার নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? নো স্যার, নো স্যার, নো স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডি নাম্বার দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট রিঅ্যাপ্রোচ himself in the poem ও মি ও লাইফ? আনসার, the poet reapproach himself for feeling hopeless, questioning the purpose of life, and being overwhelmed by the negativity in the world. কবি নিজেকে দোষারোপ করেন কারণ তিনি হতাশায় ভোগেন, জীবনের অর্থ নিয়ে প্রশ্ন তোলেন, সমাজের নেতিবাচক দিকগুলো দেখে অতিমাত্রায় নিরুৎসাহিত করেন। কবি কি বলেছেন জানো? কবি বলছেন যে দূর, আমি তো ভালো নয়, আমি অনেক হতাশায় ভুগি, জীবনের অনেক অর্থ আমার কাছে মানে প্রশ্ন জাগে, আমি যে সমাজে বাস করি ওই সমাজের মানুষগুলো বারবার আমাকে নিরুৎসাহিত করে। তোমরা দেখবে আমাদের চলার পথে যখন তুমি ভালো কিছু করছো, কিছু মানুষ তোমাকে উৎসাহ দিবে না। যখন সে বুঝতেছে তুমি সফল হচ্ছ, তোমার নামে নেগেটিভ কথা বলবে, তোমাকে নিরুৎসাহিত করবে, বলবে তুমি এটা পারবা না, তোমার দ্বারা হবে না। এইসব নেগেটিভ কথাগুলো ভেবে কবি একদম নিরুৎসাহিত হয়ে গেছেন। এই নিরুৎসাহিত স্যার একটা প্রশ্ন। জি বলো। স্যার এখানে কবি আমাদেরকে বোকা বললো, এরপর আবার নিজেই হতাশায় ভুগতেছেন, এই দুইটা মানে বুঝলাম না। না না, কবি আমাদেরকে বোকা বলেছেন, নিজেকেও বোকা বলেছেন। কবি নিজেকেও বোকা বলেছেন, ও, আমাদেরকেও বোকা বলেছেন, চারপাশের মানুষদেরকেও বোকা বলেছেন। তিনি শুধু একা কাউকে বোকা বলে নাই, তিনি সবাইকে বোকা বলেছেন। ওকে। জি স্যার। ওকে, এবার আসো ই নাম্বারে আসো। হোয়াট ডু দ্য আইস vainly crave in the poem ও মি ও লাইফ? আনসার, the eyes vainly crave for meaning, truth, or beauty in life, but they often search in brain and fail to find satisfying answer. চোখ বেনলি ক্রেভ করে, অর্থাৎ তারা নিরর্থকভাবে খুঁজে পেরে জীবনের অর্থ, সত্য কিংবা সৌন্দর্য, কিন্তু এই খোঁজ অনেক সময় ফলপ্রসূ হয় না, তাই বেনলি বৃত্ত। ধরো এটা, এটা একটা চমৎকার, এটা কিন্তু একটু কষ্ট হবে বুঝতে। মানে ধরো আমরা অনেক সময় কি করি, ধরো আমাদের চোখের কথা বলেছে, আমরা একদম এক নাগারে তাকিয়ে থাকি, নিরর্থক ভাবে জীবনের মানে খুঁজি, সত্য খুঁজি, সৌন্দর্য খুঁজি, কিন্তু আসলে পাই না। পাই বলো?
একটু বৃষ্টি হলে খোলা আকাশের নিচে তাকিয়ে আমরা কত কিছু ভাবছি, কিন্তু এটা কি পাচ্ছি আমরা? আমরা নো বলি স্যার। জীবন এটা, ইস আমার যদি এটা হতো, এটা হতো, কত কিছু আমরা ভেবে নিচ্ছি, কিন্তু এটা কি হয় বাস্তবে? হয় না। এই যে নিরর্থক ভাবে আমরা জীবনের মানে খুঁজি, এগুলা ফলপ্রসূ হয় না। এটা ব্রেইনলি, মানে আমরা ব্যর্থ চিন্তা করি। এই চিন্তাকেই কবি ব্রেইনলি ক্রেভ বলেছেন। নিরর্থক ভাবে খুঁজে পেরা জীবনের অর্থ, সত্য কিংবা সৌন্দর্য, কিন্তু এই খোঁজ অনেক সময় ফলপ্রসূ হয় না। তাই এটি ব্রেইনলি। যখন কোনো কিছু সফল হয় না তখন এটাকে ব্রেইনলি বলা হয়। ওকে। আচ্ছা, এরপরে এটা নিয়ে, এই নাম্বার নিয়ে কারো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আর 9 মিনিট আছে। যদি আমাদের ইয়ে হয়ে যায়, জুমের টাইম শেষ হয়ে যায়, আমরা আবার লিংক দিব। আমাদের প্রশ্নগুলো আমরা এই কবিতাটাই বুঝাবো, আর অন্যগুলো আজকে আর ধরবো না। তোমরা আবার জয়েন করবে, তবে জয়েন করতে হলে 5-7 মিনিট দেরি হবে। কারণ হলো আমার এটা আবার ভিডিওটা, ওই যে তোমার রেকর্ড করতে 5-7 মিনিট কনভার্ট করতে সময় লাগে, ঠিক আছে? আর এর মাঝে তোমরা অন্যদেরকে একটু বলবে, যারা জয়েন হয় নাই, যতটুকু বুঝে। এই কবিতাটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের অনেকগুলা প্যাসেজের মধ্যে এই কবিতাটা আছে। আর একটা কবিতা ইম্পর্টেন্ট, টাইম বুকস। শেষ হয়ে যায় মানে চলে। মানে আর 8 মিনিট স্যার আছে আপনি জুমের। টাইমটা বলে 8 মিনিট আছে আর, জুম শেষ হয়ে যাবে। 45। আচ্ছা, হোয়াট ডাজ দ্য স্ট্রাগল ইভার রিনিউড রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? আনসার হলো, দ্য স্ট্রাগল ইভার রিনিউড রিপ্রেজেন্ট দ্য কন্টিনিউয়াস হিউম্যান ব্যাটেল উইথ ড্রাফট সাফারিং অ্যান্ড দ্য কোয়েস্ট ফর মিনিং ইন লাইফ। স্ট্রাগল হলো আমাদের জীবনের যে সংগ্রাম বলছি আমরা, রিনিউড মানে হচ্ছে জীবনের নিরন্তর সংগ্রাম, হতাশা, ব্যর্থতা, অর্থহীনতার বিরুদ্ধে লড়াই করতে হবে, যা প্রতিদিন নতুন করে শুরু করে। আমরা আমরা আজকে এই কবিতাটা পড়লাম, পড়ে ব্যর্থ হলাম, কিছুই বুঝলাম না, আবার আগামীকাল থেকে আবার পড়তে হবে। কেন? কারণ এটা আমাদের পরীক্ষা আসবে, আমাদের এটা পড়তে হবে, এটা লেখাপড়ার সাথে আমাদের সংযুক্ত। মানে আমরা জীবনে যতবারই ব্যর্থ হই, হতাশ হই, অর্থহীন হই, তারপরেও জীবনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। প্রতিদিন নতুন দিন শুরু হয়, আমাদের এই সংগ্রামটা চালিয়ে যেতে হবে। কবি এটাই বুঝিয়েছেন। এটা নিয়ে কারো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। জি নাম্বার দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট থিঙ্ক অফ দ্য poor results of all in the poem O Me O Life? The poet sees poor result of all as the disappointing outcomes of human efforts, showing failure, unfulfilled dreams, and lack of meaningful change. পুয়ার রেজাল্টস অফ অল বলতে কবি বুঝাতে চেয়েছেন মানুষের সব চেষ্টার পরিণতিতে হতাশাজনক ফলাফল। ধরো তুমি অনেক চেষ্টা করেছো, কেন? প্রথম হওয়ার জন্য, বাট তুমি হতে পারোনি। তোমার ব্যর্থতা, তোমার স্বপ্নভঙ্গ, সমাজের তেমন কোনো পরিবর্তন না হওয়া, এটা কবির জীবনের প্রতি হতাশা চরম প্রকাশ করেছে। মানে ধরো তুমি রেজাল্ট ব্যর্থ হয়েছো, তুমি ব্যর্থ, তোমার পরিবার তোমাকে ব্যর্থ বলছে, টিচাররা তোমাকে ব্যর্থ বলছে। যাদের রুল এক ছিল, কোনো কারণে যদি দুই হয়ে যায়, তখন কিভাবে আচরণ করে বলো তো? তোমাদের প্রতি তখন আচরণটা কেমন করে? বা যাদের রুল যা ছিল যদি পিছনে যায়, তখন কি ধরনের আচরণ করে বলো? একটা নেগেটিভ আচরণ করে না সবাই? খুব স্যার। ধরো তুমি এসএসসিতে A+ পাবে, সবাই আশা করে, সমাজের মানুষ, কোনো কারণে তুমি পেলে না, কিন্তু মানুষ তোমাকে নিয়ে এই নেগেটিভে, লেখাপড়া করে নাই, এটা সেটা কত ধরনের কথা যে বলবে। কিন্তু তুমি চেষ্টা করেছো, তুমি ব্যর্থ হয়েছো, তোমার স্বপ্ন ভঙ্গ হয়েছে। আচ্ছা, এটা নিয়ে আর কারো প্রশ্ন আছে? স্যার আপনি বুঝতে পারছেন যে মানুষ কথা। না, এটা তো আমি বুঝি নাই অঙ্গন, এটা হলো কবি নিজেই তো বুঝেছেন। এই কবিতাগুলো তো ইংরেজি সাহিত্যের কবিতা, ওনারা নিজেই বুঝেছেন। যখন আমরা সফল হই, মানুষ আমাদেরকে টেনে ধরে, বুঝছো? এটা কিন্তু ইংরেজি সাহিত্যের কবিতা। কবি বুঝেছেন, আমরা বুঝেছি, কবি আমাদেরকে নিয়ে এগুলো বলছে। আচ্ছা, আবার একটু বুঝাচ্ছি। হ্যাঁ, আরেকজন বলছে, আবার একটু বুঝাচ্ছি। আচ্ছা, এটা বলেছেন দেখো, পুয়ার রেজাল্টস অফ অল বলতে কবি বুঝাতে চেয়েছেন মানুষের সব চেষ্টার পরিণতিতে হতাশাজনক ফলাফল। ধরো আমরা চেষ্টা করেছি, ধরো আমি পরীক্ষা দিয়েছি কিন্তু আমি পাশ করিনি, মানে আমি কিন্তু চেষ্টার ত্রুটি রাখিনি, তো আমার ফলাফলটা হলো ব্যর্থতা।
আমার স্বপ্নটা ভঙ্গ হয়েছে, আমি ধরো সমাজের পরিবর্তন করতে চেয়েছি কিন্তু আমি পরিবর্তন করতে পারিনি। এই যে হতাশাগুলো, এই হতাশাগুলো হলো পুয়ার রেজাল্ট অফ অল, মানে চেষ্টা করেছো কিন্তু রেজাল্টটা হয়েছে পুয়ার। এটাই কবি বুঝিয়েছেন। আর কোনো প্রশ্ন আছে জি নাম্বার নিয়ে বলো। নো স্যার। ওকে, এস নাম্বারটা দেখো। হোয়াট আর দ্য প্লুডিং এন্ড সর্ডিড ক্রাউডস মেনশনড ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? The plodding and sordid crowds are the dull, tried, and morally corrupted people in society who live meaningless and routine-bound lives. Plodding and sordid crowds, এখানে প্রত্যেকটা লাইন মানে দুই তিনটে শব্দ দিয়ে যে কবিতার একটা ছন্দ আছে, ওই ছন্দ দিয়ে কবি কিছু বোঝাতে চাচ্ছেন। এই লাইনের মধ্যে কবি বলছেন প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস বলতে কবি সেই সাধারণ, ক্লান্তিকর, নৈতিকভাবে নিচু মন মানসিকতার মানুষের কথা বলেছেন। দেখো কার কথা বলছে, নেগেটিভ মানুষের কথা, যারা মানুষের নামে বদনাম রটিয়ে বেড়ায়, যারা বলে তুমি ভালো নয়, সে ভালো নয়, এ ভালো নয়, মানে শুধু সে ভালো আর পৃথিবীর কেউ ভালো নয়, এরকম নেগেটিভ যারা মন্তব্য ছড়িয়ে বেড়ায়, যারা একঘেয়ে এবং অর্থহীন জীবন যাপন করে, সমাজে যারা শুধুই সংখ্যায় বড় কিন্তু গুণে নয়। তুমি কি বুঝছো? মানে অনেক মানুষ, সাধারণ মানুষ সংখ্যায় বড় গুণে নয়, তাদের কোনো গুণ নেই, কথায় অনেক বড়, মানুষের নামে বদনাম রটায়, নেতিবাচক কিছু বলে। কবি প্লুডিং এ সর্ডিড ক্রাউডস দিয়ে এটাই বুঝিয়েছেন। সাধারণ, ক্লান্তিকর, নৈতিকভাবে নিচু মন মানসিকতার মানুষের কথা বলেছেন। আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, দেখো কবি কাদের কথা বলেছেন। দেখো, সাধারণ, ক্লান্তিকর, নৈতিকভাবে নিচু মন মানসিকতার মানুষের কথা বলেছেন। ওকে, বুঝছো? এটা নিয়ে প্রশ্ন আছে কিনা বলো। জি স্যার, বুঝছি। আচ্ছা, আই নাম্বারটা দেখো। হোয়াট ডাজ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স signify in the poem O Me O Life? What does the amplify the useless years? আচ্ছা, it signifies the wasted time in life is spent without purpose, fulfillment, or contribution, leading to regret and hopelessness. তাহলে এখানে দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স বলতে কবি কি বুঝিয়েছেন? জীবনের সেই সব সময় বা যা উদ্দেশ্যহীনভাবে কেটেছে। আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সময় উদ্দেশ্যহীনভাবে কাটে। ধরো আমরা বিকালবেলায় 3 ঘন্টা হাঁটলাম, দুষ্টামি করলাম, মানে কোনো উদ্দেশ্য নাই, এমনি হাঁটলাম, কোনো কিছু অর্জন বা ভালো কিছু করার চেষ্টা ছাড়াই, মানে আমাদের এখানে কোনো অর্জন নাই, বন্ধুরা এমনি মিলেমিশে হাঁটলাম, মজা করলাম। এতে করে জীবনের এক ধরনের শূন্যতা বা অনুতাপ আসে। এটা ধরো তুমি হয়তো এই লেখাপড়া তোমার শেষ, একটা চাকরি দরকার, হ্যাঁ, তোমার হয়তো চাকরি তুমি পাচ্ছ না, জীবনে উদ্দেশ্যহীনভাবে তুমি 2-3 বছর কাটিয়ে দিলে। এই উদ্দেশ্যহীনভাবে যে কাটিয়ে দেওয়া, হ্যাঁ, কোনো চেষ্টা না করা, বসে থাকা, এটার জন্য কবি আবার শূন্যতা প্রকাশ করেছে, অনুতাপ এসেছে যে হারে সময়টা নষ্ট করে ফেলেছি। এটা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা বলো। নো স্যার। ওকে, থ্যাংক ইউ। আমাদের আর 1 মিনিট আছে মনে হয় এই ক্লাসটা শেষ হওয়ার পরে, আমরা আবার লিঙ্ক দিবে, একটু অপেক্ষা করতে হবে 5 মিনিট, এরপরে জয়েন করে নেবেন। স্যার হোয়াট, টাইমটা বলে দিয়েন কখন জয়েন করবো। না তোমরা ওয়েট করো, এই আমি তো দিয়ে দিব, তোমরা গ্রুপের মধ্যে দেখো, গ্রুপের মধ্যে থাকবে। হোয়াট ইন্টারউইন্স দ্য পয়েট উইথ আদার্স ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? The shared human experience, especially the universal struggle, draft and search for meaning, intertwines the poet and with others. এই কবিতায় কবি নিজের সঙ্গে অন্যদের যে বন্ধনে আবদ্ধ মনে করেন তা হলো সব মানুষের অভিন্ন জীবন সংগ্রাম, প্রশ্ন, হতাশা, অর্থ খোঁজার চেষ্টা। এই সাধারণ নমনীয় অভিজ্ঞতাই তাকে অন্যদের সাথে যুক্ত করে। আমাদের সব মানুষের মধ্যে কিন্তু জীবন সংগ্রাম রয়েছে, সবাই কিন্তু আমরা পরিশ্রম করি, এক একজনের সংগ্রামটা এক এক রকম। জীবন নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, আমাদের মাঝে হতাশা রয়েছে, জীবনের অর্থ খোঁজার চেষ্টা রয়েছে। এই সাধারণ মানবীয় অভিজ্ঞতাই তাকে অন্যদের সাথে যুক্ত করে। এটা নিয়ে কারো প্রশ্ন আছে দেখো।